কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, আমি ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। খুবই লেট হয়ে গেছে আজকে। কিছুতেই না চোখ দুটো খুলতে চাইছিল না। অ্যাকচুয়ালি কালকে রাতে ভিডিওটাকে এডিট করে থাম্বনেলটাকে রেডি করতে করতেই ঘড়ির কাঁটা 1:45 ঘর ছুঁয়ে ফেলেছিল। তারপরে জল খেয়ে বিছানায় এসে শুয়ে চোখে ঘুম নামতে নামতে 2টো বোধহয় বেজেই গিয়েছিল। 2টোর সময় ঘুমিয়ে কি আর সকাল সকাল ওঠা যায়? আমিও উঠতে পারিনি। এত লেট করে ওঠার জন্য শরীরটা কেমন অদ্ভুত রকমের বাজে লাগছিল। সেই জন্যই কাজে কোনো এনার্জিই ছিল না। উঠলাম, তারপরে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম। ব্রেকফাস্টে তো আজকে ছিল ব্রাউন ব্রেড আর চা, সেটা খেলাম। খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম চেয়ারে। মা ততক্ষণে সমস্ত সবজি কেটে ফেলেছিল। তারপরে মা ভেবেছিল আজকে বোধহয় রান্না করার মতো কোনো এনার্জি আমার মধ্যে অবশিষ্ট নেই, লেট করে ওঠার ফল আর কি। যাই হোক, তারপরে মা যথারীতি সবজিগুলো কেটে রেডি করে দিয়ে চলে গিয়েছিল স্নান করতে। তো আমি ভাবলাম আজকে নিজেকে নিজেই একটা চ্যালেঞ্জ দিই, দেখি তো রান্নাটা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। তো সেই জন্যই ঘড়িতে দেখেছিলাম যখন আমি রান্না করতে যাই তখন বাজে 12:10। তারপরে দেখি রান্না কত তাড়াতাড়ি শেষ করতে পারি আমি। তো সেই মতোই রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। করলাটা ভেজে তুলে নিলাম। তারপরেই ঢ্যাঁড়স পোস্তের জন্য আলুটা ভাজা ভাজা করে ঢ্যাঁড়সটাও তেলের মধ্যে দিয়ে যখন ঢ্যাঁড়সটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তখন এই ফাঁকেই তেলটা ঢেলে আনলাম। কারণ রান্নাঘরে যে কন্টেনারের মধ্যে তেলটা থাকে, সেই কন্টেনারের মধ্যে ওই উচ্ছে ভাজা আর এই ঢ্যাঁড়স পোস্তটা হওয়ার মতোই তেল ছিল। মাছের ঝোলটা সেই তেল দেওয়ার হতো না, তো সেই জন্যই তেলটা ঢালতে গিয়েছিলাম। আর এই যে একটা কড়াইয়ের মধ্যে এখন আমি ঢ্যাঁড়স পোস্তটাকে ট্রান্সফার করলাম যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়। এই কড়াইটা আমরা ভেলোর থেকে এনেছিলাম। এই কড়াইটা আমাদের ভেলোরের স্মৃতি বলতে পারো। যেহেতু আমরা এই অলমোস্ট 2009 সাল থেকে লাস্ট গিয়েছিলাম 2021-এ, মোটামুটি 8-9 বার ভেলোরে গেছি মা বাবার চেক আপের জন্যই আর কি। নিজেরও চেক আপ হয়ে যায় কারণ আমার থাইরয়েড রয়েছে আর রয়েছে অ্যাস্থমা। তো সেই জন্যই চেক আপটা ওখান থেকে করানো হয়। মা বাবা আমি তিনজনই ভেলোরের খ্রিশ্চান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডক্টরদের প্রেসক্রাইব করা মেডিসিনগুলোই খেয়ে থাকি, বলতে নিয়ে থাকি। তো সেই মেডিসিনগুলো নিয়ে থাকি, ওখানকার আমরা পেশেন্ট। তো তারপরে 21-এর পরে 22, 23, 24 সাল চলছে এখন। যাওয়ার হয়ে ওঠেনি, কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা ডক্টর দেখাই। বেশিরভাগ খাবার বলতে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আমরা হোটেল থেকেই করে নিই, কারণ ওখানে প্রচুর বাঙালি হোটেল রয়েছে। কিন্তু শনি মঙ্গলবারে আমরা বাইরের খাবার খাই না। তো সেই জন্যই কড়াইটা তো আর টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না ওখানে। সেই জন্যই এই কড়াইটা এই 2021-এ গিয়ে এই ভেলোর থেকে কিনেছিলাম, ওখানে ইউজ হয়েছিল। তারপরে বালুরঘাটে নিয়ে চলে এসেছি। আর বলো না, মাছটার ভেতরে যেহেতু প্রচুর ডিম ছিল, আজকে ডিমওয়ালা রাইখোর মাছ মা কিনেছে মাছ কাকুর কাছ থেকে, তখন আমি ঘুমোচ্ছিলাম। তো ওই ডিমওয়ালা রাইখোর মাছটা উল্টোতে গিয়েই তেল ছিটে গেল, তাই ফ্রিজ থেকে বের করে সিলভারেক্স লাগিয়ে নিলাম, না হলেই তো হাতে ফোসকা পড়ে যাবে। একেই তো ভীষণ জ্বালা করছে। ফ্রিজে সিলভারেক্স সবসময় মোতায়েন থাকে, কারণ বলাই যায় না রান্না বাড়ি করতে গিয়ে কখন কোথায় কে পুড়ে যায়। পোড়াটা যতই গভীর হোক না কেন, পুড়ে যাওয়ার সাথে সাথেই যদি তুমি সিলভারেক্স লাগাও, কিছুক্ষণ জ্বালা করলেও ফোসকা পড়বে না, এইটুকু গ্যারেন্টেড। হ্যাঁ, তোমাকে দিনের মধ্যে কয়েকবার সেটা কন্টিনিউ করতে হবে। একবার লাগালে তারপর আর লাগালে না, সেটা হবে না। আর সিলভারেক্স এমনিতেই মেডিসিনের দোকানে কিনতে পাওয়া যায়। সেটাকে অবশ্যই বাড়িতে রাখা সবার জন্যই ভালো, কারণ পুড়ে যাওয়ার যন্ত্রণা যে কি, যার পড়ে সেই বোঝে।
আর তারপরে যখন তুমি মেডিসিনটা কিনে আনবে, বলতে সিলভারেক্স মলমটা, সেটাকে যখন তুমি বাড়িতে রাখবে, বলতে একবার ইউজ করে রাখবে, তখন সেটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হয়। বাইরে রাখলেই সিলভারেক্সটা শুকিয়ে যায়। এটাই হচ্ছে সিলভারেক্সের একটা প্রবলেম। তো সেই জন্য সেটাকে ফ্রিজে রাখতে হয়। যখন যেখানে পুড়ে যাবে ফ্রিজ থেকে বের করে লাগিয়ে দেবে। আর পোড়া জায়গায় ঠান্ডা ঠান্ডা সিলভারেক্স লাগালে আরামও পাওয়া যায়, এটাও সত্যি কথা। এই যে ভেলোরের কড়াইটা, এই ঢ্যাঁড়সটার পোস্তটা রেডি করার জন্য ব্যবহার করা হলো। তারপরে দুটো বাসি সবজি ছিল, সেটাকে একটু গরম করে নিলাম। তাতেই দেখো না, নিজের অসাবধানতা বশত কড়াইটা একটু পুড়ে গেছে। তো সেই জন্যই জলটা গরম করে নিলাম। আর দেখলাম রান্নাঘরে ভীম লিকুইড নেই বললেই চলে। তো সেই জন্যই 2 ফোঁটা হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম। তারপর একটু জলটা ফুটিয়ে নিলাম, পোড়াটা আলগা হয়ে গেল। সান্ত্বনা দিদির মাজতে আর অসুবিধে হবে না, কারণ পোড়া বাসন মাজতে যে কি কষ্ট হয়। সান্ত্বনা দিদি যেদিন আসে না সেদিন যদি বাসন মাজতে হয়, আর অসাবধানতা বশত কোনো বাসন যদি পুড়ে যায়, তখন বোঝা যায়। সেই জন্যই সান্ত্বনা দিদিকেও ডিফিকাল্টিসের মধ্যে ফেলে কোনো কাজ নেই, তাই নিজে অকাজটা করেছি, নিজেই তার সলিউশনটা বের করে রাখলাম। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ঝোলটাও প্রায় হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা রায়খড় মাছগুলো দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের টেস্টি টেস্টি ডিমওয়ালা রায়খড়ের তেল ঝোল। রান্না তো প্রায় শেষের দিকে। এইবার যে বাসনগুলোর আর কোনো কাজ নেই রান্নাঘরে, সব হয়ে গেছে বাসনগুলোর কাজ, সেগুলোকে নিয়ে কলতলায় নামিয়ে দিয়ে আসবো। নামিয়ে দিয়ে চলেও এসেছি। যতক্ষণে ঝোলটা ফুটবে ততক্ষণে এইখানে যে মশলাপাতির কৌটোগুলো রয়েছে সেগুলোকে ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ এটা তো মুছতেই হবে, এটা একটা কাজ। সব কিছুই ক্লিন রাখা উচিত। আর রান্নাঘরে যেহেতু তেল চিটে একটু বেশি হয়, তো সেই জন্যই পরিপাটি করে মুছে রাখতে হয়। কারণ প্রতিদিনেরটা প্রতিদিন না করলে না, তুমি 2-3 দিন পরে এই মশলাপাতির কৌটোগুলোতে হাত ছোঁয়াতে পারবে না। যখন হলুদের কৌটোয় হলুদ, লবণের কৌটোয় লবণ শেষ হয়ে যাবে, তখন তো তুমি মেজেই নেবে, কিন্তু যতক্ষণ এই 1 প্যাকেট মশলা চলছে ততক্ষণ তো তুমি মাজতে পারবে না। সেই জন্যই পরিষ্কার রাখতে হয়। তো দেখো, অবশেষে আমার ঝোলটাও রেডি হয়ে গেছে, আর মায়েরও স্নান পুজো হয়ে গেছে। মা চলে এসেছে রান্নাঘরে। সার্ভ করার সব দায়িত্ব মায়ের, বিশেষ করে ঝোল। আমি তো বুঝতেই পারি না কয় হাতা ঝোল দেব আর কটা আলু পটল দেব কাকে। দেখো, বাজে এখন 1:10। 1 ঘন্টায় রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। লেট করে উঠেও আমি 1 ঘন্টায় রান্না কমপ্লিট করেই ফেলেছি। আর আজকের ওয়েদারটা দেখেছো? একটুও রোদ নেই। সকালের দিকে নাকি বৃষ্টি হয়েছিল, আমি দেখিনি, কারণ আমি তো আজকের বিশাল লেট রাইজার। তো কালকে যে মেজমামি এসেছিল, মেজমামার সাথে, মেজমামি তো অনেকগুলো ঘাস ফুলের গাছ দিয়ে গিয়েছিল। তোমাদের তো কালকের ব্লগে দেখালাম। তো সেই গাছগুলো তো লাগাতে হবে। ভাগ্যিস রোদ ওঠেনি, সকালে তো উঠতেই পারিনি। তো রোদের মধ্যে কি আর গাছ লাগানো যায়? নিজেও সেদ্ধ হয়ে যেতাম আর গাছগুলো নেতিয়ে পড়তো। আজকে বোধহয় সেই জন্যই রোদ ওঠেনি, কারণ আমি লেটে উঠেছি, সূর্য ঠাকুরও উঠতে পারেননি। এখন আমি চটপট গাছগুলোকে টবের মধ্যে লাগিয়ে দেব। এই 1-2 টবই ছাদে ফাঁকা পড়ে আছে। এই টবটা তো তাও গোটা আছে, আর একটা টব সেই যে ঝড় এসেছিল না, সেই ঝড়ের জন্য ছাদের মধ্যেই পড়ে গড়াগড়ি খেয়েছিল, আর সাইডটা একটু ভেঙে গেছে। এই মাটির টবের এই একটা প্রবলেম। তো গাছগুলোকে মোটামুটি যেভাবে পারলাম সেভাবে লাগিয়ে দিলাম। দেখা যাক কয়টা গাছ বাঁচে। মামি তো অনেকগুলো দিয়ে গেছে। এখন এদেরকে বাঁচানোটাই আমার একটা চ্যালেঞ্জ। এই দেখো, এই টবটা কেমন ভেঙে গেছে, আর টবের মধ্যে যে ঘাস ছিল সেগুলোকেও তুলে দিয়েছি। আর এই একটা টব মা ম্যানেজ করে নিয়ে এলো সাইড থেকে। এই টবটাতে পুরো ঘাস হয়ে গিয়েছিল। মা বলছে আমি যেভাবে লাগিয়েছি সেই প্রসেস নাকি ঠিক নেই, মা যেভাবে দেখাচ্ছে সেই প্রসেসটাই নাকি ঠিক আছে। তো বললাম ঠিক আছে, চলো গাছ লাগানো নিয়ে কথা। তো গাছগুলো সমস্ত টবে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে যেখানে
ছায়া আছে সেই রকম জায়গায় রেখে দিলাম। আজকে রোদ নেই তাই বলে যে কালকেও রোদ উঠবে না তার গ্যারেন্টি কি কেউ দিতে পারে? তো সেই জন্যই ছায়া জায়গায় রেখে অল্প অল্প করে জল দিয়ে দিলাম। আর বাকি টবগুলো তো আজকে ভিজেই দেখছি, কালকে তো জল দিয়েছিলাম তার মধ্যে বৃষ্টি হয়েছে। ছাদের যেখানে টবগুলোকে রেখে ঘাসগুলো তুলেছি, গাছগুলো লাগিয়েছি, সেখানে কিছুটা মাটি পড়েছে, নোংরা হয়েছে। তো সেইখানটা ভাবলাম ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে দিই, নাহলে বৃষ্টি হলে পাইপ দিয়ে সে নিচেই নামবে। তো ঝাড় দিয়ে নোংরাগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে হাত পা ধুয়ে নিচে গিয়ে স্নান সেরে নিলাম। তারপরে করলাম লাঞ্চ। বিকেলে এলাম ছাদে। ছাদে এসে দেখলাম ঘন্টা করবি কিন্তু ফুটেছে, ওবেলা লক্ষ্য করিনি। যাই হোক, আর টবের মাটিগুলো ভিজে আছে সেই জন্যই আর গাছে জল দিতে হলো না। জামা কাপড়গুলো তুলে নিলাম, যেগুলো শুকিয়েছে সেগুলোকে ভাঁজ করে নিলাম, আর যেগুলো ভিজে সেগুলোকে সিঁড়ি ঘরের ভেতরে যে দড়িগুলো রয়েছে সেখানে মেলে দিলাম। তারপরে নিচে এলাম, নিচে এসে জানলাগুলো বন্ধ করে দিলাম। ও হ্যাঁ, তার আগে কিছু ফল খেলাম। ফল তো বিকেলবেলা ডায়েট চার্টে আছেই, যদিও আমি সেভাবে ডায়েট মেনটেন করি না, তবুও ফলগুলো মা কেটে ফ্রিজে রেখেছিল। এই ফলগুলো হলো সেই ফলগুলো যেগুলো মা অরণ্য ষষ্ঠীর সময় ষষ্ঠীর ডালিতে দিয়েছিল, ওগুলো তো খেতেই হবে। আর ফল তো খেতে বলাই ছিল আমার ডায়েট চার্টে, তো সেই জন্যে ফলগুলো খেয়ে নিলাম। তারপরে একটু রেস্ট নিলাম। মা তারপরে সন্ধেবেলা সন্ধেবাতি দিল, আর আমি করে ফেললাম সান্ধ্যকালীন চা। এখন তো চাটাকে ভালো করে সার্ভ করে নিচ্ছি। বাবাকে আগে চাটা দিয়ে আসি। এইবার ভাবছি আজকে আর গতানুগতিক বিস্কিট দিয়ে চা খাবো না, আজকে চা খাবো সেই ছোট্টবেলার স্মৃতি বিজড়িত লিটল হার্টসের সাথে। লিটল হার্টস বিস্কিটগুলো কিন্তু দারুণ লাগতো ছোটবেলায়, এখনও যথেষ্ট ভালোই লাগে আমার, কারণ দিল তো বাচ্চা হে জি। আমার আর মায়ের চাও ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এইবার লিটল হার্টস সহযোগে সান্ধ্যকালীন চাটা খাওয়ার পালা। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।